আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। 2024 টিভির সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার টিপস অ্যান্ড অ্যাডভাইস লাইভ অনুষ্ঠানের আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের বিষয় হলো চর্মরোগ ও তার প্রতিকার। আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি হিসাবে আছেন জাহাঙ্গীর জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এবং চিকিৎসক জাহাঙ্গীর আলম। এছাড়াও তিনি যুক্ত আছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার স্বাস্থ্য বিষয়ক পরিচালক হিসেবে। স্যার, 2024 টিভির লাইভ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকেও স্বাগত। ধন্যবাদ স্যার আজকে অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে দেখে খুব মনে হচ্ছে খুব ব্যস্ত, আপনি চেম্বারে বসে আমাদের লাইভ করতেছেন। আচ্ছা, আজকে আমরা কথা না বেরিয়ে একদম আমাদের অনুষ্ঠানের মেন বিষয়ে চলে যাই। স্যার, আজকে যেহেতু আমাদের অনুষ্ঠানের বিষয় চর্মরোগ ও তার প্রতিকার, শুরুতে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি চর্মরোগ বলতে আসলে আমরা কি বুঝি, এবং একজন চিকিৎসকের ভাষায় আপনি চর্মরোগকে কিভাবে বোঝাবেন আমাদের? চর্মরোগ হলো এক ধরনের শারীরিক অবস্থা যেখানে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। যেমন লালচে ভাব দেখায়, ফুসকুড়ি হতে পারে, চুলকানি হতে পারে, ফোসকা দাগ বা চামড়া খসখসি হয়ে যাওয়া কে প্রধানত বলা হয়ে থাকে। আসলে মানব দেহ সবচেয়ে বড় অঙ্গটা হলো আপনার ত্বক। আর এই জি। ত্বক আমাদের আমাদের স্কিন, এই স্কিন বা ত্বক আমাদের আমাদের যে অঙ্গগুলো আছে, অন্যান্য যে সফট অঙ্গগুলো আছে সেগুলাকে প্রোটেক্ট দেয়। মূলত এই প্রোটেক্ট দেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমাদের বিভিন্ন ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস আক্রান্ত হতে পারে চর্মরোগের ক্ষেত্রে। মূলত এগুলাই হলো চর্মরোগের একটি কারণ। ধন্যবাদ স্যার। চর্মরোগ সাধারণত কি ধরনের হয়ে থাকে বা কোনো প্রকারভেদ আছে কিনা চর্মরোগের? থাকলে সেগুলো আমাদের একটু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ আপনাকে। চর্মরোগ বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন সংক্রমণ জাতীয় রোগ, জনিত রোগ, যে রোগগুলো ছত্রাক বা ব্যাকটেরিয়া, ভাইরাস জনিত হয়ে থাকে। বিশেষ করে জি। অ্যালার্জি জাতীয় চর্মরোগ, অটোইমিউন চর্মরোগ, যেগুলা আপনার শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যেরকম ঘামাচি, র্যাশ, আবার পরজীবী দ্বারা আক্রান্ত হতে পারে, যেরকম স্ক্যাবিস, বিভিন্ন ধরনের হয়ে থাকে। বিশেষ করে প্রতিটি চর্মরোগের নির্দিষ্ট উপসর্গ রয়েছে। এই এক একটা ব্যাকটেরিয়া বা এক একটা সংক্রমণ এক এক রকম ভাবে আমাদেরকে আঘাত করে, শরীরকে আঘাত করে। আমাদের দেশে একটি কমন চর্মরোগ হলো ছত্রাকজনিত চর্মরোগ। তো ছত্রাকজনিত চর্মরোগগুলো কি ধরনের হয় আসলে, বা এগুলো হওয়ার সাধারণত কারণগুলো কি? এগুলো ছত্রাকজনিত রোগ আসলে একজন ফাঙ্গাস দ্বারা আক্রান্ত। এগুলা যেরকম দাঁত, রিং ওয়ার্ম বলে থাকি আর কি, যেগুলো চাকার মতো হয়, এটা একটা জি জি। ছত্রাক জাতীয় রোগ। বিশেষ করে ফাঙ্গাস ফাঙ্গাস হতে পারে, হাতের নখে হতে পারে, পায়ের আঙ্গুলের ফাঁকে হতে পারে, আবার কানের সাইডে হতে পারে। অর্থাৎ সব যে জায়গাগুলোতে সেগুলোতে ফাঙ্গাস আক্রমণ করতে পারে। পায়ের ফাঙ্গাস যেখানে অ্যাথলেস্ট ফুট, যেটা পায়ের ভিতরে পায়ের নখের চিপা চিপা হতে পারে, এগুলো হলো ছত্রাক জাতীয় মানে চর্মরোগ আমরা বলে থাকি। যে ছত্রাকজনিত চর্মরোগগুলো কি আমাদের ছোঁয়াচে হয়, নাকি যে হচ্ছে শুধু তারই থাকে? না না, এগুলো ছোঁয়াচে নয়। এটা আপনার জি। হ্যান্ডসাপের মাধ্যমে হতে পারে, অথবা যদি আমরা একই বিছানায় ঘুমাই বা পরিবারের একজনের হলে সবারই হতে পারে। কারণ এই ফাঙ্গাস এক প্রকার জীবাণু, যে আপনার ত্বকের নিচে বসবাস করে, আর এর ত্বকের মৃত কোষগুলা খেয়ে ফেলে। নখের জি, ধন্যবাদ ফাঙ্গাস আছে আপনাকে। যেখানে নখের কারণ। জি, ধন্যবাদ। আমাদের মূলত এই ফাঙ্গাস গুলা আরেকটা বা ছত্রাক গুলা হয় ঘাম থেকে, অতিরিক্ত ঘামার ফলে দেখা যাচ্ছে এই ছত্রাক গুলা বেশি হয় আর কি। বিশেষ করে আর্দ্র আবহাওয়াতে বেশি এগুলো। জি, আপনাকে ধন্যবাদ। আরেকটা রোগের কথা বললেন, যেটা হলো দাঁত বা রিংওয়ার্ম।
যে এই রিংওয়ার্মটা কি আমাদের ছোঁয়াচে? এটা খুবই কমন আমাদের দেশে, খুবই ছোঁয়াচে, বা এটার প্রতিকার কি হতে পারে? রিংওয়ার্ম দাঁত আসলে আমাদের বিভিন্ন ভাবে এটা এক ধরনের হলো মানে ছত্রাক, যেটা আপনার হলো স্যাঁতসেঁতে আবহাওয়াতে মূলত এটা হয় আর কি। বিশেষ করে যে রানের দুই রানের মাঝখানে যে চিপায় যায়, এই জায়গাটাতে বেশি হয়। গুপ্ত অঙ্গনে বেশি হয়, যৌন অঙ্গনে এই ছত্রাকটা বেশি হয়। এই জন্য প্রথমত পরিষ্কার থাকতে হবে, দ্বিতীয়ত ভালো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। পাশাপাশি বাজারে বিভিন্ন ধরনের লোশন আছে, ক্রিম আছে, এগুলো ব্যবহার করা যেতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। আমার আরেকটি প্রশ্ন হলো, আমাদের দেশে অধিকাংশ মানুষের শরীরে যে রোগটি আছে সেটা হলো একজিমা। এটি একটি চর্মরোগ। তো একজিমা কিভাবে আমাদের শরীরে হয়, বা এর প্রতিকারগুলো কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। একজিমা হচ্ছে ত্বকের প্রদাহজনিত দীর্ঘমেয়াদী রোগ। এটি সাধারণত অ্যালার্জি জেনেটিক বা পরিবেশগত কারণে হয়ে থাকে। যেমন ত্বকের শুষ্কতা বা লালচে ভাব, চুলকানি, চামড়া ফেটে যাওয়া, এরকম। এর প্রতিকার হিসেবে আপনার চুলকানা বন্ধ করতে ময়শ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। আপনার হাইপো অলার্জেনিক সাবান আছে, সেই সাবানগুলো আমরা ব্যবহার করতে পারি। অ্যালার্জি চিহ্নিত যে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারি। কারণ আমাদের অনেকের খাবার দেখা যাচ্ছে একই খাবার আমরা নিজেরা খাচ্ছি, অনেকের হচ্ছে না, আবার অন্য কেউ আবার একই খাবার খাওয়ার ফলেও হচ্ছে। বিশেষ করে আপনার চিংড়ি মাছ, ইলিশ মাছ বা মিষ্টি কুমড়ো, এগুলো খেলে অনেকের হয়, আবার অনেকের এগুলো না খেলেও হয়। এখানে আমাদেরকে ফুড, যাদের সমস্যাটা দেখা দেয় তাদেরকে ফুড যেগুলো বর্জন করা দরকার সেগুলো বর্জন করতে হবে। আর চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজন সাপেক্ষে স্বল্প পরিমাত্রায় আপনার স্টেরয়েড বা অ্যান্টিহিস্টামিন ওষুধ দেওয়া যেতে পারে। জি স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার, আমাদের দেশে বাচ্চাদের গরমকালে একটি বড় মাত্রায় প্রবলেম হয়, যেটি হলো রেশ বা ঘামাচি টাইপ কিছু একটা হয় আমাদের বাচ্চাদের শরীরে। তো বাচ্চাদেরকে এগুলো থেকে রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? শিশুদের মধ্যে বিশেষ করে এই গরমের কারণে র্যাশটা দেখা যায়। র্যাশটা মূলত গরমের ঘাম আটকে গিয়ে ত্বকের রন্ধ্রে জ্যাম সৃষ্টি হয়, তখন এই বা ঘামাচি হয় বা আর অতিরিক্ত গরম, তারপরে ঘামের পরে যে পরিষ্কার না থাকা আটসাট বা সিল্ক জাতীয় আপনার কাপড় প্রতি মানে ব্যবহার করার ফলেও এরকম হয় আর কি। কিন্তু এখানে মূলত আপনার এই র্যাশ বিশেষ করে শিশুদেরই হয়ে থাকে আর কি। ঘামাচির মতো মতো লালচে ভাব বা পানি জমে যায়, এগুলোর জন্য মূলত সুতি কাপড় পরাতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে সুতি কাপড় পরাতে হবে, আর ঠান্ডা জায়গা রাখতে হবে, ঘন ঘন গোসল করাতে হবে। আর ক্যালামিন জাতীয় একটা লোশন আছে, এই লোশনটা ব্যবহার করতে হবে। ক্যালামিন জাতীয় একটা লোশন। ঘামের পরপরই পোশাক বদলানো, যখনই শিশুদের ঘামটা হবে তখনই পোশাকটা বদলিয়ে ফেলতে হবে। জি স্যার, ধন্যবাদ। স্যার, সাম্প্রতিক সময়ে আমাদের দেশে আরেকটা মানে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আরেকটা চর্মরোগ, যেটা হলো স্কেবিস। স্ক্যাবিস স্কেবিসটা স্ক্যাবিস একদম আমাদের পুরা দেশ একদম ছড়িয়ে পড়েছে। অনেকে বলতেছে এটা আমাদের নতুন মহামারী। তো স্কেবিসটা আসলে কি ধরনের রোগ, বা এটি কেন হয়? স্ক্যাবিস হলো এক ধরনের ছয়াশি রোগ, ছয়াশি চর্মরোগ। সার্কোপ্লাস ক্যাবেই নামক এক ধরনের ক্ষুদ্র পরজীবী মাইটস দ্বারা এটা ছড়ায় আর কি। মাইটস বলতে আমি এখানে উকুনের কথা বলছি আর কি। যেরকম একটা ফ্যামিলির যদি কারো মাথায় যদি উকুন হয়, দেখা যাচ্ছে যে উকুন কিন্তু মানে স্থানান্তর হয় আর কি, ছয়াশি জাতীয় রোগ হয়। জি, এই জি, স্ক্যাবিসটা জি, এক ধরনের এই স্ক্যাবিসটা এক ধরনের ক্ষুদ্র আকৃতির মানে উকুন, যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। আচ্ছা, এটা ত্বকের, আচ্ছা আমি একটু এই বিষয়টা দেখাই। এই জাতীয় হলো আপনার, দেখা যাচ্ছে এই জাতীয় হলো এই ক্যাবিসের আকার আর কি, একটা জীবাণুর আকৃতি। এটা ওই মানে একদম ক্ষুদ্র মানে ক্যাবিস মানে উপরের আকৃতি। যাই হোক, এটা ত্বকের নিচে ত্বকের নিচে এটা বসবাস করে। এবং এই স্ত্রী এবং হলো আপনার পুরুষ
পুরুষ স্ক্যাবিস দুটো মিলিত হয়, মিলিত হওয়ার পরে পুরুষটা মারা যায় আর স্ত্রীরা ওই ত্বকের নিচে ডিম পারে। ডিম পাড়ার ফলে উনি ওই ডিমটা বিস্তারিত করার পরে তখন এই সংক্রামক বা এই জীবাণু ছড়ায় যায়। ছড়া যাওয়ার ফলে কি হচ্ছে, বিভিন্নভাবে আপনার ত্বকের উপরে আমরা আক্রান্ত বা সিমটম গুলো দেখতে পাই, বা চুলকানি হয়, বা এটা এমন একটা পর্যায়ে যদি এটা বেশি দীর্ঘমেয়াদী থাকে তখন দেখা যাচ্ছে যে এটা কিডনিতে ইফেক্ট করতে পারে। এই জন্য এর মূল কারণ হলো যে আক্রান্ত ব্যক্তি যদি সংস্পর্শে আসে তার ক্ষেত্রেও এই ক্যাবিসটা হতে পারে। যেরকম একই বিছানায় যদি কেউ ঘুমায় বা তোয়ালি ব্যবহার করে, জামা কাপড় ব্যবহার করে, অথবা বিশেষ করে মাদ্রাসাতে অনেক ছাত্ররা একসাথে থাকে, মাদ্রাসার যে ছাত্রগুলো আছে তারা একসাথে থাকে, জেলখানা যেরকম একসাথে লাগালাগি ভাবে থাকে, বিভিন্ন হোস্টেলে যেরকম লাগালাগি ভাবে থাকে, এই একের ফলে দেখা যাচ্ছে যে এই রোগটা ছড়ায়। ধন্যবাদ স্যার। আমার পরের প্রশ্ন হলো, স্কিবিসের হলো যে আমার প্রধান উপসর্গগুলো আমি কিভাবে বুঝতে পারবো যে আমার স্কিবিস হচ্ছে বা আমি প্রাথমিক পর্যায়ে আছি? মূলত আপনার প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ স্ক্যাবিসটা এটা আপনি বুঝতে পারবেন না, এটা আস্তে 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 ধীরে ধীরে মানে এটা সংক্রমণ ছড়ায়। প্রথমে আপনার তীব্র চুলকানি হতে পারে, আর এই চুলকানিটা রাতের বেলা বেশি হবে, দিনে না হয় রাতের বেলা বেশি হবে। আচ্ছা, ব্রাউন কালারের আপনি দেখতে পারবেন যে পাতলা দাগ, চোখের উপর দিয়ে একটা সাদা পাতলা দাগ থাকবে, ব্রাউন কালারের, ব্রাউন লাইন্স যেটা বলা হয়, এই কালারের দাগ থাকবে। চোখে চুলকাতে চুলকাতে একসময় ক্ষত সৃষ্টি হয়ে যাবে, ক্ষত সৃষ্টি হয়ে যাবে। এবং আপনার এই ত্বকের বিভিন্ন জায়গায় লালচে দাগ হতে পারে, ফুসকুড়ি হতে পারে, এবং যখন চুলকাবে তখন মনে হবে যে এরকম একটু আরাম লাগছে, এরকম কিছু হবে আর কি। কিন্তু মূলত এই স্ক্যাবিস হওয়ার ফলে চুলকানোটা যাবে না, কারণ নোকে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যা চুলকালে এটা আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, আরো রিস্কের কারণ হয়ে দাঁড়ায়, এই জন্য চুলকানো যাবে না। আর সবচেয়ে এর প্রধান কারণ হবে, মানে প্রধান কাজটা করতে হবে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার হলে মূল লক্ষ্য। আচ্ছা, দ্বিতীয় কারণ হলো যে আমি যে বাসায় থাকবো সে বাসার প্রত্যেকটা সদস্য পরিষ্কার থাকতে হবে। বিছানা আলাদা করতে হবে, বিছানায় গরম ফুটন্ত পানি দিয়ে এটা ফোটাতে হবে। আচ্ছা, পাশাপাশি আমরা পারমেথিন নামের 5% পারমেথিন আছে, এই লোশন গলা থেকে পা পর্যন্ত পরিবারের সবাই ব্যবহার করবে। বিশেষ করে 1 সপ্তাহ ব্যবহার করলে পরে এটি ভালো হয়ে যাওয়ার কথা, তারপরেও যদি ভালো না হয় সেই ক্ষেত্রে পরবর্তী সপ্তাহে আমরা এই এই একই নিয়মে পারমেথিন ব্যবহার করতে পারি। পাশাপাশি আমরা একটা ট্যাবলেট খেতে পারি, আইভারমেকটিন নামে একটি ট্যাবলেট আছে, 200 মাইক্রোগ্রাম পার ওয়েট, পার কেজিতে 200 মাইক্রোগ্রাম খেতে পারি আমরা। বিশেষ করে যারা বয়স্ক যারা আছে তাদের জন্য 12 মিলিগ্রাম, আর অল্প বয়স্ক যারা আছে 10 থেকে 12 নিচে এটা 6 মিলিগ্রাম সপ্তাহে একবারই খেতে হবে। প্রয়োজন সাপেক্ষে দ্বিতীয় সপ্তাহ দেওয়া যেতে পারে, কিন্তু মূলত একবার খেতে হবে আর এই ওষুধটা ব্যবহার করতে হবে। স্যার ধন্যবাদ। স্যার, আমাদের শরীরে নির্দিষ্ট কোনো অঙ্গ প্রত্যঙ্গ আছে যেখানে স্কিবিসটা বেশি হয়, বা কোন কোন জায়গায় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? জি জি, এখন আমাদের শরীরে যে সব যে জায়গাগুলো, বিশেষ করে যৌনাঙ্গের চারপাশে, ভূগোলে, আপনার নরম সব জায়গাতে, কানের সাইডে, তারপরে নখের সাইডে, যেগুলো সব নরম জায়গা আর কি, সেগুলোতে বেশি হয়। আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে মাথায় হতে পারে, বা সারা শরীরে যে কোনো জায়গায় হতে পারে। আর ক্যাবিসটা বিশেষ করে বাচ্চাদেরকে বেশি আক্রমণ করে, কারণ বাচ্চাদের শরীরটা সফট। আর এই ক্যাবিসটা বেশিরভাগই হয় আপনার গরমের সময় হয়, আর্দ্র আবহাওয়ার কারণে হয়, অতিরিক্ত ঘেমে গেলে হয়। ধন্যবাদ স্যার। আমার পরবর্তী প্রশ্ন হলো, স্কিবিস কি পুরোপুরি নিরাময়যোগ্য, নাকি এটা খুব মানে দূরদর্শী একটা চিকিৎসা পদ্ধতি? আসলে মূলত যদি সঠিক নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে নিরাময়যোগ্য। এখন যদি সঠিক নিয়ম মেনে যদি না চলি তাহলে কিন্তু নিরাময়যোগ্য হয় না। বিশেষ করে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা, আমি এগাও বলছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেন পয়েন্ট হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পাশাপাশি
পরিবারের সবাই যদি আমরা মানে বিছানার কাপড়, পরিধেয় কাপড়, সকল কাপড় যদি আপনার গরম পানি দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে ধুতে করবো এবং রোদ্রে শুকাবো, কঠিন রোদ্রে শুকাবো। আর যেখানে বিশেষ করে শহরে রোদ্রের তেমন একটা ব্যবস্থা নাই, সেই ক্ষেত্রে আমরা ইস্ত্রি দিয়ে বা হিট, পর্যাপ্ত একটা হিট দিয়ে আমরা ওটা করতে পারি। জি স্যার, ধন্যবাদ। স্কিবিসের যে আমাদের চিকিৎসা, এই পদ্ধতিটা কি খুবই ব্যয়বহুল, নাকি সবার জন্য এটা মানে সম্ভব চিকিৎসা করাটা? না, এটা তেমন ব্যয়বহুল না, সবার জন্য সম্ভব। বিশেষ করে পারমেথিন বাজারে সুলভ মূল্যে পাওয়া যায়। আর এছাড়াও আপনার বেনজয়েড যেটা আছে সেটা হলো স্বল্পমেয়াদী, এটাও ব্যবহার করা যেতে পারে। আসলে মূলত আমরা আপনার এর ঘরোয়া চিকিৎসা দিতে পারি। যারা আমরা গ্রামে থাকি, বিশেষ গ্রামে বসবাস করি, তারা আমরা এর ঘরোয়া চিকিৎসা আছে, যেরকম আমরা নিম পাতা বেটে পেস্ট আকারে, নিম পাতার সাথে হলুদ মিশায় পেস্ট আকারে ব্যবহার করতে পারি। অ্যালোভেরা আছে, অ্যালোভেরার সাথে আমরা নারকেল তেল ব্যবহার করতে পারি। কারণ যদি কোনো কিছু না পাওয়া যায়, নারকেল তেল কিন্তু পাওয়া যায়। এই প্রদাহ ধ্বংস করার মূল কারণ কিন্তু নারকেল তেল। এবং নারকেল তেল কিন্তু মানে গুরুত্বপূর্ণ একটি, আমরা পরিষ্কার করে সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ওই জায়গাটা শুকাতে হবে। মূলত তোয়ালি দিয়ে আমরা এমন ভাবে শুকাবো যেন ওখানে ভিজা বা স্যাঁতসেঁতে না থাকে। শুকাতে হবে, শুকায়ে আপনার এই এই ঘরোয়া পদ্ধতিতে, যেরকম আমি যেটা বললাম আর কি, আপনার অ্যালোভেরা, তারপরে আবার হলুদ বা নিম পাতা পেস্ট, এগুলো শুকায় সুন্দর করে ধুয়ে ফেলবে, মানে সুন্দর করে ব্যবহার করবো সারা শরীর আপনার। আচ্ছা, আরেকটা খেয়াল রাখতে হবে যে এটা ব্যবহার করার ফলে কিন্তু আমরা সাবান ব্যবহার করা যাবে না। আমরা ঠান্ডা পানি দিয়ে এগুলো ধুয়ে ফেলতে হবে এবং শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। এভাবে যদি আমরা 2-1 সপ্তাহ করি, তাহলে মোটামুটি এটা ঘরোয়া পদ্ধতিতে এটা ভালো হয়ে যাবে। ধন্যবাদ এছাড়া স্যার। বাজারে, ধন্যবাদ। আমাদের পরিবারে যদি কারো একজনের হয়ে থাকে, মানে পরিবারের বাকি সদস্যরা কিভাবে এটা থেকে সতর্ক হতে পারে, যদি একটু বলতেন। পরিবারে যদি একজনের হয়, তাহলে জি। পরিবারে যদি 5 জনের সদস্য থাকে, তাহলে 5 জন সদস্যকে চিকিৎসা নিতে হবে, মেডিকেলের ভাষায় আর কি। কারণ হলো এটা ছয় রোগ। আর এই ছয় হওয়ার কারণে প্রত্যেকটা সদস্যকে চিকিৎসা নিতে হবে। মূলত মূলত যে পারমিথিন, যে 5% পারমিথিন যে লোশন বা ক্রিম, এটা ব্যবহার করার আমরা বলে থাকি আর কি, চিকিৎসা ভাষায় আমরা দিয়ে থাকি। পরিবারে যদি 5 জন বা 3 জন সদস্য থাকে, তাহলে সবারই গলা থেকে পা পর্যন্ত আপনার এই ক্রিম ব্যবহার করতে হবে এবং সবার কাপড় চোপড় গরম পানিতে ফোটাতে হবে। আচ্ছা, পরিবারে কেউ যদি এটা ব্যবহার না করে, তাহলে তাকে আলাদা করে আর বিছানা আলাদা করে ফেলতে হবে। অর্থাৎ যে রুমে ওই পরিবারের যে সদস্যরা নিতে সমস্যা হচ্ছে বা তার অন্য কোনো সিমটম থাকতে পারে, এই জন্য তার বিছানা সম্পূর্ণ আলাদা করতে হবে এবং ওই 3 জনের কাছ, মানে 5 জনের থেকে যদি একজন আলাদা করতে হয়, বিছানা এবং তার রুম পুরোটাই সেপারেট করতে হবে। এই জন্য একা সুরক্ষা হওয়ার কোনো মানে উপায় নেই। এই সবাইকে নিয়েই এই চিকিৎসাটা চলে। আচ্ছা, এখন বিষয় হলো যে অনেকেই বলে যে আচ্ছা আমাদের যারা স্তন্যদায়ী প্রেগনেন্সি রোগী আছে, সেই ক্ষেত্রে মানে মলম নেওয়া আমাদের জন্য কষ্টকর। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার পরিবারে যদি 5 জন সদস্য হয়, তাহলে 5 জন সদস্য আপনার আইভারমেকটিন ট্যাবলেট, যে ট্যাবলেট আমি কিছুক্ষণ আগে বর্ণনা দিলাম, এই ট্যাবলেট পরিবারে 5 জন সদস্যই এই ট্যাবলেট খেতে হবে। খাওয়ার পরে দেখা যাচ্ছে যে যদি কেউ ব্যবহার না করে, এই ট্যাবলেটের দ্বারা উপকার হওয়া সম্ভব হয়। বাজারে বিভিন্ন নামে ওষুধ পাওয়া যায়, স্ক্যাবো, পার্কেনিল, বিভিন্ন নামে পাওয়া যায় আর কি। জি। জি স্যার, ধন্যবাদ। আমার পরবর্তী প্রশ্ন, স্কিবিস প্রতিরোধে কি কি স্বাস্থ্যবিধি আমাদের মেনে চলা উচিত এবং আমরা কিভাবে এটা নিয়ন্ত্রণ রাখতে পারি যাতে আমরা সংক্রামিত না হই? মূলত আমি
আগেও বলছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিজের তোয়ালে জামা কাপড় আলাদা রাখা, মানে নিজের কাপড় থেকে সম্পূর্ণ আলাদা রাখা, বড় পরিবহন বা ঘন ঘুমের জায়গায় সতর্ক থাকা, যেখানে লোকজন বেশি, মিছিল মিটিং বেশি, এইসব জায়গাতে আপনার সতর্ক থাকতে হবে। শিশুদের স্কুলে যেরকম সংক্রমণ হলে আলাদা রাখার পরামর্শ দেওয়া, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। চিকিৎসা না, মানে যদি না পেলে মাস্ক বন্ধ না করা, মানে চিকিৎসা শুরু করলাম, শুরু করার পর দেখা যাচ্ছে অনেক সময় আমরা বন্ধ করে ফেলি, যে ভালো তো হয়ে গেছে, কিন্তু প্রপার চিকিৎসা নিলাম না। আবার নিজের চিকিৎসা নিলাম, দুর্বল কোনো ফার্মেসিতে গিয়ে আমরা বললাম, ফার্মেসিয়াল ওষুধ দিয়ে দিল। হচ্ছে এর জন্য প্রপার একজন ভালো চিকিৎসকের কাছে যাওয়া দরকার, বা ভালো একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া দরকার, সেটা আমরা যাচ্ছি না। এই জন্য প্রপার চিকিৎসা নেওয়ার জন্য ভালো ডাক্তারের কাছে যেতে হবে। আর বাড়ির প্রতিটা সদস্যের চিকিৎসা নিশ্চিত করতে হবে, কিন্তু একজনের নিশ্চিত না, বাড়ির প্রত্যেকটা সদস্যের চিকিৎসা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ স্যার। স্যার, এখন পর্যন্ত তো আমরা কথা বললাম আমাদের ব্যক্তিগত পর্যায়ে, ব্যক্তিগত সতর্কতা নিয়ে আমরা কথা বললাম, কিন্তু আমরা সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে কিভাবে একটা পদক্ষেপ নিলে এই স্কেবিসকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এটা একটু বলতেন। ধন্যবাদ। আসলে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের কিন্তু আলাদা আলাদা কিন্তু আপনার নিয়ম আছে, নীতি আছে। আপনার বর্ডার যেরকম একটা শরীরের কিন্তু, মানে আপনার আমাদের দেশের যে বর্ডার, চারের মধ্যে যে বর্ডার দিচ্ছে, আমাদের বর্ডার দেশকে কিন্তু আপনার সুরক্ষা দেওয়ার জন্য। জি। চামড়া হলো আপনার আমাদের শরীরের যে ত্বক, স্কিন, স্কিন ডিজিজ যেটাকে বলি, এটা হলো আমাদের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সুরক্ষা দেয়। আচ্ছা, যখন কোনো বর্ডার এলাকায় যদি আক্রমণ হয়, তাহলে কিন্তু দেশের ক্ষতি হয়। মানে আমি বলতে চাচ্ছি, যদি দেশের ভিতরে গিয়ে কিন্তু আভ্যন্তরীণ বিষয়ে ক্ষতি হয়। ঠিক স্কিন ডিজিজটা এরকমই, যে বহিরাঙ্গের যে আমাদের এখানে এখানে যদি কোনো ইফেক্ট করে, তাহলে কিন্তু ভিতরে ক্ষতি হতে পারে। এই জন্য সরকারের কাছে বা সমাজের কাছে আমাদের আমাদের অনুরোধ, যে এই রোগটা একটা জাতীয় রোগ, জাতীয় পর্যায়ের রোগ। দেশের 50%, প্রায় 50%-এর মতো মানুষের এই চর্মরোগে আক্রান্ত। এখানে জাতীয় একটা দিবস ঘোষণা করে, বা জাতীয়ভাবে চর্মরোগের একটা স্লোগান দেওয়া যেতে পারে, যে আমরা কিভাবে সচেতনতার মূলক আপনার সিম্পোজিয়াম, সেমিনার এগুলো করতে পারি। পাশাপাশি চর্ম এমন একটা বিষয়, দেখেন ভিতরে অসংখ্য অঙ্গ আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে। কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে কিন্তু আমাদের শারীরিক ভাবমূর্তি থেকে কিন্তু প্রকাশ পায়। ধরেন কিডনিতে যদি আপনার পানি জমে, তাহলে কিন্তু আমাদের বিশেষ করে হাত পা ফুলে যায়, তখন আমরা বুঝতে পারি যে আমার আমার অমুক অঙ্গে প্রবলেম হয়েছে। তখন আমরা ডাক্তারের সম্পন্ন হই, হওয়ার পরে ডাক্তারে বলে যে এই রোগ হয়েছে আপনার। অর্থাৎ যদি লাঞ্চে পানি জমে, তখন আমরা কিন্তু ত্বকের মাধ্যমে কিন্তু বুঝতে পারি যে আমার এই প্রবলেমটা হয়েছে। এই জন্য আমাদের সচেতনতার বিকল্প নাই। আমরা রাস্তাঘাটে যখন বের হই, বিশেষ করে আপনারা জানেন যে কোভিড-19 সময় আমরা কিন্তু, কোভিড-19 একটা ছয়াশি রোগ ছিল, কিন্তু আমাদের সেখানে কিন্তু দেশীয় মানে আন্তর্জাতিক ভাবে, দেশীয় ভাবে কিন্তু এটা নিয়ে আমাদের অনেক সচেতনতামূলক স্লোগান, বক্তব্য দেওয়া হয়েছে। ঠিক এটা একই ধরনের রোগ, যেখানে হয়তোবা কোভিড-19 মতো অত মারাত্মক না যে মারা যাবে, কিন্তু এটা যদি দীর্ঘদিন মানুষ পোষায় রাখে, তাহলে বিভিন্ন অঙ্গে আক্রান্ত করে, বিশেষ করে কিডনিতে আক্রান্ত করে সে একসময় মৃত্যুর কাছাকাছি যেতে পারে। এই জন্য আমাদেরকে প্রথমত আমাদের সচেতন থাকতে হবে। আমরা বাড়ি থেকে যখন আসলাম, সাবান দিয়ে হাত ধুয়ে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটা শর্ত। তারা আমি সারাদিনে কত মানুষের সাথে হাত মিলাইছি, ঠিক নেই। আবার ধুলিবালা, ধুলিকণা আছে, সেগুলো আমাদের শরীরে প্রবেশ করছে। সব মেলা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আমি নিজে সেপারেট হয়ে আমি আমার স্নান সেরে নেবো, এবং আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবো। কারণ এই অবস্থায় অনেক সময় দেখা যাচ্ছে যে গ্রামের বিষয়ে বিশেষ করে, মানে বাসায়, মানে বাড়ি থেকে বাসা যাওয়ার সঙ্গে সঙ্গে মনে করেন যে হাত না ধুয়ে অনেক সময় খাওয়া শুরু করে দিচ্ছে, এরকম হয়। যার কারণে বিভিন্ন ধরনের রোগ ছড়ায়। আমাদের সচেতন থাকতে হবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং পারিবারিকভাবে আমাদেরকে সচেতনতা তৈরি করতে হবে, এবং এটা নিয়ে আমাদেরকে সামনে আগাতে হবে। ধন্যবাদ স্যার। স্যার, আজকে আমরা আমাদের অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি।
স্যার আপনি আপনার আমাদের অনুষ্ঠানটা আপনি শেষ করবেন আপনার একদম ব্যক্তিগত একটু পরামর্শ দিয়ে, যা আমরা আমাদের দর্শকরা মেনে চলতে পারে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো স্বাস্থ্য সম্পর্কিত তথ্য দিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন 2024 টিভি। স্যার আপনার শেষ পরামর্শ দিয়ে অনুষ্ঠানটা একটু আমাদের শেষ করে দিন। প্রিয় দর্শক, চর্মরোগ অবহেলার বিষয় নয়, একটি সচেতনতা ও যত্নই পারে আমাকে সুস্থ রাখতে, আপনাকে আমাকে সুস্থ রাখতে। সময় মতো সঠিক চিকিৎসা নিন, পরিচ্ছন্ন থাকুন, নিজের এবং পরিবারের প্রতি খেয়াল রাখুন। দেখা হবে আগামী পর্বে কোন একটা বিষয় নিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।